হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি কাছে দূরে যে যেখান থেকেই আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে কিন্তু আমিও বেশ ভালো আছি। তো চা বসানো দেখে এটা যেন ভেবে না বসেন যে আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি। আমি সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। এখন যেহেতু দিন ছোট, তো মাগরিবের নামাজের পরেই কিন্তু 1 কাপ কড়া করে চা অথবা কফি খাওয়া হয়। তো আজকেও সেই রকমই হচ্ছে, আমি চা বসিয়ে দিছি। এই সময়টা মনটা শুধু চা চা করে, 1 কাপ চা খেলে আর কি প্রাণটা জুড়ায়। তো সন্ধ্যায় 1 কাপ চা খেয়ে আমি যেই কাজগুলা সন্ধ্যাবেলা করে রাখি পরের দিন বাসাটা নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য এবং পুরো বাড়িটা গুছিয়ে রাখার জন্য, তাছাড়াও বেসিক কিছু কাজ কিন্তু সন্ধ্যার পরে করতেই হয়, বিশেষ করে 2 সন্তানের মায়েদেরকে। কারণ সকালবেলা এতদিন ছোট, তো নাস্তা করে রান্না করে আবার বাচ্চাদের স্কুলে দৌড়ঝাঁপ করার মানে জন্য কিছুটা সময় এক্সট্রা দরকার। আর দিন তো ছোট, এই জন্য বাড়তি কোনো কাজ আর দিনে করা যায় না। ওই রান্না খাওয়া, এর বাইরে কোনো কাজ আর হচ্ছে না। তো সেই জন্য হচ্ছে সন্ধ্যার পরে কিছু কাজ করি। তো এখন আমি চা বানিয়ে নিচ্ছি। আমি তো সবসময় সিম্পল ওয়েতে এবং মজাদার 1 কাপ চা বানাই। অনেক সময় অনেক সাধারণ জিনিস কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো আমার কাছেও মনে হয় এই সিম্পলভাবেই এই চাটা আমার কাছে বেশি মজার লাগে। তো আমি আজকে চায়ের সঙ্গে পেটিস খাবো। কালকে পেটিস নিয়ে আসা হয়েছিল, তো আমার যে ভাগের পেটিসটা সেটা কিন্তু ছিল। তো আমি ভাবছিলাম যে কড়া করে দুধ চায়ের সঙ্গে পেটিসটা আমি এনজয় করব। এই পেটিসটা আমার অনেক পছন্দ। এর ভিতরে হচ্ছে নারিকেলের পুর ভরা থাকে। তো এই তো আমি চাটা সেকে নিলাম, আর এখন আর কি এর সঙ্গে গুঁড়ো দুধটা আর চিনিটা মিশিয়ে নিচ্ছি। এরপরে টেবিলে গিয়ে আরাম করে বসে চা খাবো। এই যে আমার সেই সিরামিকের চপারটা, বাট এটা কিন্তু আমি হচ্ছে সার্ভিং ট্রে হিসেবে ইউজ করব। তো এখন বসে চা খাই, আর সুমাইয়া হচ্ছে টিভি দেখতেছে আর সন্ধ্যার নাস্তাটা করতেছে। ও পেটিস খাচ্ছে। এই পেটিসটা মামের খুব পছন্দ। ওর বাবার হচ্ছে একটা ঝাল পেটিস থাকে, তো ওই ঝাল পেটিসটা তার পছন্দ। তো এই জন্য 2 রকমের পেটিস নিয়ে আসা হয়, আর আমাদেরটা আমরা রেখে দিয়েছিলাম পরে খাওয়ার জন্য। আর এই পেটিসটা এত বড় হয়ে থাকে আর এত টেস্টি থাকে যে একটা মানে খেলে আপনার পেট ভরে যাবে। তো যাই হোক, আমি চা খেতে থাকি আর আপনারা আমার সঙ্গে থাকুন। তো চা খাওয়া শেষ করে আমি রান্নাঘরে এসেছি। রান্নাঘরটা আমি রান্না করার পর খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম। এখন পানিটা শুকিয়ে গেছে, তো এখন তো আর ফ্যান চলে না আর অত গরমও নাই। তো রান্নাঘর মোছার পর এগুলো ভিজা থাকে, আর ভিজা অবস্থায় যদি এই যে স্ট্যান্ডগুলো রাখা হয়, যতই মুছি তা হচ্ছে জং ধরার ভয় থাকে। এই জন্য আমি এগুলো মুছে রাখি না, এভাবে রেখে দিই শুকিয়ে যাওয়ার জন্য। শুকিয়ে গেছে, তারপরে মুছে দিলাম। গ্লাসের জিনিস দেখবেন যে শুকনো টাওয়াল দিয়ে মুছে দিলে খুব বেশি চকচকে হয়। আর এই ট্রেটাও ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম, ওটাও শুকিয়ে গেছে। এখন হচ্ছে তেলের জারে আমি তেল ঢেলে নেব। তেলের জারগুলো আমি উপর থেকে ওয়াশ করে নিয়ে শুকোতে দিয়েছিলাম, তো ওগুলো শুকিয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে তেল ঢেলে নেব। আর 2টা জারেরই তেল শেষ হয়ে গেছে। সকালবেলা সরিষার তেল, সয়াবিন তেল দুটোই লাগে। পরোটা করতে গেলে হচ্ছে তেল লাগে, আবার ভর্তা ভাত বা অন্য কিছু করতে গেলেও তেল লাগে। তো এই কাজগুলো সন্ধ্যাবেলাতেই করে রাখি, পরের দিন যেন কাজটা আমার সহজ হয় সেই জন্য। আজকের ব্লগ ভিডিওটা প্রোটেক্টিভ ইভিনিং রুটিন। তো সেই সঙ্গে পরের দিন পর্যন্ত কি কাজ করি তাই নিয়ে থাকবে আজকের ব্লগ ভিডিওটা। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের কোনো না কোনো উপকারে আসবে আর ভালো লাগবে। আর যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো লাগে, তবেই একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে যাবেন। তেলের জারে তো তেল ভরা শেষ। তো এখানে দেখেন 2-1 ফোঁটা করে তেল পড়ে আছে। এখন এই জায়গাটা একটু পরিষ্কার করে নেই। রান্না করার পর রান্নাঘর পরিষ্কার করলে সেই রান্নাঘরটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন লাগে, আর দেখতেও নিজের কাছে ভালো লাগে এবং অন্য কাউকে দেখাতেও কিন্তু বেশ ভালো লাগে। এই তো আমার স্বাদের ছোট্ট রান্নাঘর।
আর দিনের বেশিরভাগ সময় এই রান্নাঘরেই কাটে। তো সেই রান্নাঘর যদি সুন্দরভাবে না রাখতে পারি তাহলে কি ভালো লাগে বলেন তো? তো আর কিছু পারি না পারি, রান্নাঘরের যে গোছানোর কাজ সেই কাজটা আমি রাত্রেবেলাতেই করে রাখি। তো রাত্রেবেলা তেমন আর রান্নাঘরে মানে কাজ করা হবে না। এই যা কাজ ছিল এইটা পরের দিন সকালবেলা, তো সকালের নাস্তা আমি শেষ করে নিয়েছি। এখন একটু টেবিলটা, ওই যে বলি প্রত্যেকদিন সকালবেলা দেখবেন যে টেবিলের উপর এটা ওটা কিন্তু থাকেই, সেগুলো এখন সরিয়ে টেবিলটা পরিষ্কার করে ফাঁকা করে নিব। এরপরে গিয়ে অন্যান্য কাজ করব। প্রেসার কুকারটা আমি কালকে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম, সেইটা এখন ভালো মতো শুকিয়ে গেছে, ওটা ক্যাবিনেটে রেখে দিলাম। আর টেবিলটা এখন ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে টাওয়ালটা কিন্তু এইটা ময়লার জন্য এরকম কালো না, এটা তিলা পড়ে গেছে। তো এই জিনিসগুলো দিয়ে কাজ চালানো যায়, যার কারণে আমি আর মানে এগুলা চেঞ্জ করি না। ক্যামেরার সামনে কিন্তু দেখতে একটু খারাপ লাগে, সেটা কিন্তু আমিও বুঝি, কিন্তু যেই জিনিসটা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায় সেই জিনিসটা আমার কাছে মনে হয় ফেলে দেওয়া মানে এটাও সংসারের একটা বিশাল বড় অপচয়। তো সেইটাই। আর এই টাওয়ালটা দিয়ে আমি দেখেছি মোছামুছির কাজ খুব ভালো হয়, যেহেতু এইটা বেসিং টাওয়াল ছিল আর খুবই সফট। তো সময়ের বাবাকে এখন বিদায় দিয়ে দিলাম, সে দোকানে চলে গেল। তো বিদায় দেওয়ার সময় তো অবশ্যই একটু গেটে দাঁড়াতেই হবে, এটা আমার 20 বছর থেকেই চলতেছে। আমাদের বাসায় যেই বাইরে যাক, যাওয়ার আগে অবশ্যই সালাম দিয়ে যাবে, আর বাসায় ঢোকার সময় অবশ্যই সালাম দিবে। সেটা যদি সারাদিনে 100 বারও হয় তো 100 বারই সালাম দেওয়া আমরা দেই আর কি। তো সায়েম, সুমাইয়া, আমি কিন্তু সবাইকেই শিখিয়েছি সালাম দিয়ে বের হওয়া আর সালাম দিয়ে বাসায় ঢোকা। এইটা কিন্তু একটা সুন্নত। তো এই ছোট ছোট সুন্নতগুলা কিন্তু আদায় করলে আমি শুনেছি যে ওমরা হজে সওয়াব পাওয়া যায়। আর সব থেকে বড় কথা যেটা, সালাম দিয়ে বাসায় ঢুকলে মানে বাইরে থেকে যে বদজিনেরা পিস নেয় তারা আর বাসায় ঢুকতে পারে না, ওখান থেকে বিদায় নিয়ে নেয়। আর বাসা থেকে সালাম দিয়ে বের হলে আর দোয়া পড়িয়ে দিলে তাহলে আমার কাছে মনে হয় বিপদ আপদ আর ঘরে আসে না, তারা সহি সালামতে তাদের গন্তব্যে পৌঁছায়। তো অবশ্যই সালাম দেওয়ার পর আমি ছেলে হোক আর ওর বাবা হোক আর যেই হোক ফিয়ামান ইল্লা বলে বিদায় দেই, এতে করে তারা সুষ্ঠুভাবে তাদের জায়গায় যেতে পারে। তো আল্লাহ তো বলেছেন এমন একটা বিপদ যেটা হবেই, তার সেই বিপদটাকেও নাকি দোয়ার মাধ্যমে ঠেকানো যায়। সেই জন্য আমাদের কিন্তু সব সময় ছোট ছোট আমল দোয়া গুলা করা উচিত। তো আজকে কথায় কথায় এই কথাগুলা বললাম, আমার কাছে মনে হয় আমার থেকে আমার বোনেরা আরো বেশি আমল করে। আমার কাছে সবসময় এইটাই মনে হয় আমি হয়তো সবার থেকে একটু কম আমল করি। আসলে আমলের কথা বললে এটাই মনে হয় যে আমল যতই করি সেটা কম পড়ে যায়। তো আমার মিষ্টি কুমড়া গাছে অনেক মিষ্টি কুমড়া ফুল হচ্ছে, কিন্তু ফল এখনো আসেনি। আর এর কাজগুলো শেষ করার পর আমি ছাদে একটু গিয়ে গায়ে রোদ লাগাই, যেহেতু আমার একটু ক্যালসিয়ামের অভাব আছে। আর মেডিসিনে কিন্তু অত বেশি ক্যালসিয়াম শরীরে নেওয়া যায় না, যত বেশি নেওয়া যায় রোদ থেকে। তো আমি চেষ্টা করি সারাদিনে অন্তত পক্ষে 10 মিনিট হলেও রোদ লাগানোর। আর রোদ লাগানোর ফলে কিন্তু একটু হলেও স্কিনটা ডার্ক হয়ে যায়। তো তারপরেও যেটা সুস্থতা বাড়ায়, তো সেই কাজটা করি একটু। আমি আজকে সিম বেগুন আলু দিয়ে একটা সবজি করব, পেঁপের ভর্তা বানাবো। মানে যে কোনো একটা ভর্তা ভাতের সঙ্গে থাকলে আমি খুব ভালো খাই। ভর্তা ছাড়া ভাত আমি কল্পনাই করতে পারি না। তো আজকে সিম্পল ওয়েতে ভর্তা ভাত মানে পেঁপে ভর্তা কিভাবে করা যায় সেটাই শেয়ার করব। আমার কাছে মনে হয় সব মেয়েদেরই ভর্তা অনেক পছন্দের। তো এখানে আমি কিছু ঝাল লবণ দিয়ে মথে নিয়েছি, এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি একটু ভর্তাতে ঝাল কম দিই, এতে করে গ্যাসটা কম হয়। আর পেঁপেটা মিষ্টি ছিল, এই সময় যেই পেঁপেই রান্না করতেছি মিষ্টি মিষ্টি হচ্ছে। তো বাসা থেকে যে পেঁপেগুলো নিয়ে এসেছিলাম ভাবলাম এগুলো ভর্তায় খেয়ে ফেলি। এর আগে আমি অনেক পেঁপে ভর্তা খাইছি, সেটা মায়ের হাতের, নিজে হাতে কখনো বানাইনি। ফার্স্ট টাইম আমি রং ঢং করে ভর্তা বানাচ্ছি, তাও আবার আপনাদের সামনে। আমি চাচ্ছি যে আমার আপুরাও একটু শিখে নিক, যারা জানে না আর কি পেঁপে ভর্তা বানাতে তাদের জন্য। তো এই তো আমি ঝাল লবণ পেঁয়াজ আগে মাখিয়ে নিছি, আর পেঁপেটা আমি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করছি। যারাই পেঁপে ভর্তার রেসিপি দিচ্ছে সবাই বলছে ভাতে দিয়ে সিদ্ধ করলেই পেঁপে ভর্তার অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। তো ভর্তার লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম।
তো আমি তো সবসময় চাই যে আমার হাতের ভর্তাটা একদম সব থেকে বেশি টেস্টি হোক, ওই জন্য আমিও ভাতে দিয়ে সেদ্ধ করে ভর্তা বানালাম। আর পুরো রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা একটু ভালো করে খেয়াল করলে তো বুঝতেই পারবেন। এখানে হচ্ছে রুই মাছের ঝোল করতেছি, তো মশলাটা ভুনা করে নিয়েছি, যেহেতু সবজি করছি ভর্তা করছি এই জন্য ভাবলাম রুই মাছটা ভুনা করি। তো রুই মাছগুলো ভেজে নিয়ে এখন আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেল কম দিয়েছি, কারণ হচ্ছে প্রত্যেক দিন দেখা যায় বেশ কয়েক রকমের রান্না করা হয়, তাছাড়াও সকালের নাস্তা, রাতের সন্ধ্যার নাস্তা, রাতের খাবার মিলে কিন্তু অনেকটা তেল খরচ হয়। আর তেলের দাম তো বাড়তেই আছে, কমার কোনো কথা নাই, এর মধ্যে আরও এক ধাপ তেলের দাম বেড়ে গেল। সেইটা না আমার হাজবেন্ড বলছে যে তুমি একটু তেলটা কম খরচ করো, তোমার অনেক বেশি তেল খরচ হয়। তো সেই জন্য আজকে একটু তেল কম দিয়ে আমি মাছ রান্না করলাম, বাট আমার ভর্তাতে আর আমার সবজির তরকারিতে কিন্তু তেলটা আমি ঠিকঠাক দিয়েছি। আমার কাছে মনে হয় মাছ মাংস তেল কম হলেও একটু খাওয়া যায়, কিন্তু সবজিতে তেল না হলে কেমন জানি লাগে, ঘাসের মতো খসখসে হয়। আর এই তো কুমড়া বড়ি দিয়ে দিলাম। কুমড়া বড়ি এখন তো শীতের সিজন পাওয়া যাবে, তো পুরা শীতের সিজনটাতেই আমি কুমড়া বড়ি খাবো। আর এখন আমি দোকানের হচ্ছে যে ছেলেরা আছে তাদের জন্য পটে করে ভাত তরকারি সাজিয়ে রাখবো, তারপরে গিয়ে বাকি কাজ করব। এই কাজটা আমার রান্নার শেষ করে সাথে সাথেই করি, কারণ হচ্ছে টাইমে ওদেরকে খাবার দিতে হয়, তা না হলে আমার হাজবেন্ড একটু মন খারাপ করে, অনেক সময় একটু রাগারাগিও করে, বলে ওদেরকে আগে খাবার দিয়ে দিবা। সবার খাওয়া শেষে গিয়ে আমার হাজবেন্ড খায়, দোকানের 4টা ছেলে, আমার বাচ্চারা, আমাদের সবার খাওয়া হয়ে যায়, তারপর সে খাবার খায়, কারণ তার খাবার খেতে খেতে 3:30 4টা বাজে। ততক্ষণ আমার আর ওয়েট করতে ও বারণ করে, আর আমারও ওয়েট করতে সত্যি কথা ভালো লাগে না, ক্ষুধা লেগে যায়। তো মাঝে মাঝে একটু মানে অনেক সময় অপেক্ষা করি, আবার মাঝে মাঝে খেয়ে ফেলি। যেদিন দেখা যায় সকালে 2বার নাস্তা হয়ে যায় ওই দিন ওনার সঙ্গেই আমি দুপুরের খাবারটা খাই, আর যেদিন একবার নাস্তা করি সেদিন আমি উনি আসার আগেই খেয়ে ফেলি। তো রান্নাবান্না শেষ করে নিয়েছি, আর এখন এই তো কড়াইটাও ধুয়ে নেই, আর এর ফাঁকে আমি অনেক বাসনকোসন ধুয়েছি, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই, এটা লাস্ট। তো ভাবলাম যে এখন যেহেতু হাতটা ফাঁকা আছে একটু ভিডিও করি, যেহেতু ব্লগ দিতেই হবে সেই জন্য। এই কড়াইটা নিয়ে অনেক প্রশ্ন আসে যে এটা কত দাম দিয়ে নিয়েছি, এটা কত সিএম। তো এটা আমি 2250 টাকা দাম, আর ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা, মোট 2400 টাকা দিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে 26 সিএম এর একটা কড়াই। তো আমি তো কমেন্ট বক্সে বলে দিই, তারপরেও অনেক প্রশ্ন আসে। আচ্ছা, আমার গত ভিডিওতে আমি যে সিরামিকের জিনিসগুলো কিনছিলাম, তো সবাই ভিডিওর লিঙ্ক চাইছেন যে আমি কোন পেজ থেকে কিনছি, সেই ভিডিওর লিঙ্কটা যেন আমি দিয়ে দেই। তো আমি এই ভিডিওর হচ্ছে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও মানে পেজের লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব, আপনারা গিয়ে আপুরার সঙ্গে কথা বলে আপনারা নিতে পারেন। আপু তো অনেক আন্তরিক, এত আন্তরিক মানুষ যে হয় সেটা আমার জানা ছিল না। তো যাই হোক, আপনারা কথা বললেই বুঝতে পারবেন, তারপরে আপনারা জিনিস দেখে কিনবেন, সেটা আপনাদের ডিসাইড। তবে আমি বলবো যে আপনারা 100% শিওর থাকতে পারেন জিনিস কোয়ালিটি ভালো এবং আপুর ব্যবহারও অনেক ভালো, আর রিজনেবল প্রাইজেই পেয়ে যাবেন আপনারা। তো এই তো আমি এখন হচ্ছে বক্সগুলা ব্যাগে তুলে দিব। তো একটা ব্যাগে হচ্ছে দিতে হয়, আর বাজার করা যে ব্যাগগুলো আছে এগুলাতে না দিলে এগুলো অনেক কিন্তু ওজন, তো ব্যাগ ছিঁড়ে যেতে পারে মাঝপথে। আগে এরকম অনেক হয়েছে যে ভাত নিয়ে যাইতে যাইতেই ছিঁড়ে পড়ে যায়, ওই জন্য এই ব্যাগগুলাতেই দেই। তো এরপরে আমি আমার হচ্ছে দুপুরের খাবার নিয়ে বসে পড়ছি। এখন আমি আরাম করে মানে খাবার খাচ্ছি। তো এই তো এখানে হচ্ছে পেঁপে ভর্তা, সবজি, মাছ, আজকে সব খাবারে 100% টেস্টি হয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা বেশি নাম্বার দিব এরকম না, নিজের খাবার নিজে খেয়েই বলতেছি। সত্যি রান্নাগুলো আজকের অনেক মজা হয়েছে। ইদানিং কেন জানি সব খাবারই টেস্টি হচ্ছে, মাঝে মাঝে মনে হয় যে ওয়েদারের সঙ্গে খাবারের স্বাদ হচ্ছে বাড়ে আর কি। তো এইটা হচ্ছে রাত্রেবেলা, আর আমার বর আমাকে সারপ্রাইজ দিছে, আজকে যে একটা বিশেষ দিন এটা আমার মনে ছিল না। সে আমাকে হচ্ছে সন্ধ্যার সময় ফোন করে বলতেছে আসো আমরা বাইরে হচ্ছে ডিনার করি।
তো আমি বললাম যে হচ্ছে সুমাইয়া তো পায়ে ব্যথা পাইছে, হাঁটতে পারতেছে না, কিভাবে আমি যাব? তো বলতেছে ঠিক আছে আমি রাত্রের খাবারটা বাসায় নিয়ে যাব। আর এই যে সে আমাকে সারপ্রাইজ দিছে, বলেন তো কি উপলক্ষে? এটা কিন্তু বিবাহ বার্ষিকী উপলক্ষে না, আগেই বলে দিলাম। গেস করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এটা কি জন্য সে আমাকে গিফট করলো। আমি অনেক সারপ্রাইজ, আর ফুল যে আমি কত ভালোবাসি সেটা কিভাবে বলবো আপনাদেরকে, বোঝাবো। এত ভালো লাগে, পৃথিবীর অন্য সব কিছু দিলেও আমি এত খুশি হতাম না, এই ফুল পেয়ে আমি যতটা খুশি হয়েছি। আর এই 20 বছর যাবৎ প্রত্যেকটা এই দিনে সে আমাকে গোলাপ দিবেই। তো এবারেরটা আমি একটু বেশি সারপ্রাইজ হয়েছি। এর আগে আমাকে সে বাহিরে ঘুরতে নিয়ে যেত, আমি তো সুমাইয়া যেহেতু পায়ে ব্যথা পাইছে ওই জন্য আর যেতে পারবো না, সেই জন্যই হয়তো সে আমাকে সারপ্রাইজটা দিল। এইটা ছিল 26শে নভেম্বর। তো এই 20 বছর আগে এই দিনটা কিন্তু একদমই সহজ ছিল না, অনেক বেশি জটিল ছিল। আর 20 বছর পর সেই দিনগুলাকে স্মৃতি মনে হচ্ছে, তখন কিন্তু সেগুলা হচ্ছে দুঃখের ছিল, এখন কিন্তু সুখের মনে হচ্ছে সবই আল্লাহর পরিকল্পনা ছিল। তো এইটা আমার সব থেকে ফেভারিট খাবার, চিকেন চাপ আর তন্দুর। তো সেই আমার পছন্দের খাবারটাই নিয়ে এসছে, আর সাইমের জন্য রেখে দিলাম, ওর তো রাতে খাবার খেতে অনেক দেরি হয়।